নমস্কার। আমি প্রথমেই সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো যে আজকের এই প্রেস মিটে বা প্রেস বার্তায় তারা উপস্থিত হয়েছেন এবং এই প্রেস বার্তার উদ্দেশ্য হচ্ছে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের 100 দিন সম্পূর্ণ হওয়ার পর এই 100 দিনে সরকার যা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলেছে বিজেপি সরকার এবং এখনো চলছে, এই সরকার যে মূলভূত পরিবর্তন এনেছে, মূলভূত পরিবর্তন বাংলার মানুষের জীবনে এনেছে তা সম্পর্কে আপনাদেরকে এই প্রেস বার্তার মাধ্যমে অবহিত করানো। আমার সাথে আমার সম্মানীয় জেলা সভাপতি উপস্থিত আছেন স্বরূপ চৌধুরী মহাশয়, বালুরঘাট বিধানসভার বিধায়ক, আমাদের পার্টির সাধারণ সম্পাদকগণ সুবোধ সরকার, বাপি সরকার, দেবব্রত মজুমদার, আমাদের এই জেলার ইনচার্জ গোবিন্দচন্দ্র মণ্ডল এবং প্রাক্তন সভাপতি প্রণব চৌধুরী উপস্থিত আছেন। দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে 100 দিন আগে বলতে গেলে, এই সরকারের যে পরিবর্তন, সময়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের মধ্যে মূল পরিবর্তন হচ্ছে আমি যেটা সেন্স করতে পারছি যে আগে পশ্চিমবঙ্গ সরকারকে দেখে মনে হতো যে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলতো, এই পশ্চিমবঙ্গ সরকারটা বুঝি ভারতবর্ষের সরকারের থেকে আলাদা, ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ বিচ্ছিন্ন একটা দ্বীপ। প্রথম যে কাজটি ভারতীয় জনতা পার্টির সরকার শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে করেছে, গোটা ভারতবর্ষের সাথে পশ্চিমবঙ্গকে একাত্ম করার কাজ, এক প্রাণ এক দেহ করার কাজ যেটা করেছেন, তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে এবং সরকারের যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক পরিবর্তন এসেছে, যে পরিবর্তনগুলোকে মাপযোগ করা যায়, কিন্তু এই পরিবর্তনটা মাপযোগ করা যায় না, এটি হৃদয় দিয়ে বোঝার পরিবর্তন। যে এই পরিবর্তনের পর মনে হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে কোনো বিচ্ছিন্ন আর দ্বীপ নয়, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই একটি অত্যন্ত নিজস্ব জায়গা এবং ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ। না হলে পূর্ববর্তী সরকারের সময় আমাদের কেমন যেন মনে হতো দেশ একদিকে চলছে, পশ্চিমবঙ্গ মনে হচ্ছে অন্যদিকে চলছে। এবার আসি যে পরিমাপগুলো দ্বারা এই 100 দিনের কাজকে আপনাদের সামনে তুলে ধরা যায়। প্রথম যে কাজটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার, তা হচ্ছে আইন শৃঙ্খলাকে কড়া হাতে ধরা। এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা, পুলিশকে কেউ ভয়ই পেত না। মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে গুন্ডামি, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসা এর কোনো জায়গা নেই, আমরা করতে দেব না। যদি ভারতীয় জনতা পার্টিও কেউ করে, তাকে গ্রেপ্তার করে তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। এবং আমরা বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরেছি। আমাদের মন্ডল সভাপতি বা মন্ডল স্তরের নেতৃত্ব তারাও কিন্তু পার্টির কাছ থেকে সাবধানবাণী পেয়েছে, কেউ শোকজ হয়েছে, কেউ সাসপেন্ড হয়েছে, কিছু নেতৃত্ব অ্যারেস্ট হয়েছে। এটা আপনাদের জানার জন্য আমি বলে রাখি। দ্বিতীয়ত যে পয়েন্টটি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, যা প্রথম পয়েন্টের সাথে অনেকটা একাত্ম হয়, সেটা হচ্ছে সীমান্ত সুরক্ষা, যেটা দিয়ে বোঝা যায় যে এই সরকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের সাথে আরো দৃঢ়ভাবে যুক্ত করতে চায়। সীমান্ত সুরক্ষা নিয়ে আগের সরকার সম্পূর্ণভাবে উদাসীন ছিল। মানে এরকম একটা ভাব যে বাংলাদেশ থেকে যত পারে মুসলিম জনসংখ্যার লোক ঢুকে যাক, এখানে ডেমোক্রেসি চেঞ্জ হয়ে যাক এবং এটা একটা স্বাধীন রাজ্য বা রাষ্ট্র হয়ে যাক, এরকম একটা মনোভাব আগের সরকারের আমলে ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতার নেতৃত্বে এবং ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসার পর যেটা সিদ্ধান্ত হয়েছিল যে বিএসএফ কে আমরা জমি দেব এবং সেই জমি দিয়ে সীমান্তকে সবার আগে সুরক্ষা করব। মাননীয় গৃহমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলতেন যে हम जब सरकार में आएंगे सीमा की सुरक्षा ऐसे करेंगे कि परिंदा भी पर नहीं मर पाएगा। উনি এই কথা বলতেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নীতি, সেই নীতিকে মাননীয় গৃহমন্ত্রী আমাদের সামনে বলতেন। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই সরকার 767 একরের বেশি জমি 9টি সীমান্তবর্তী জেলায় ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে বিএসএফ কে। আরো 362 একর জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ মোট
প্রায় 1100 একরের বেশি জমি বিএসএফ কে দেয়া হয়েছে বা অনুমোদন করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3 জেলাতে এসএসবি কে সীমা সুরক্ষা বল, যারা বিশেষ করে ভুটান, নেপাল ওই অঞ্চলে আমাদের রাষ্ট্রীয় সীমাকে সুরক্ষা করেন, তাদেরকে 40 একরেরও বেশি জমি দান করার কাজ পশ্চিমবঙ্গ সরকার করেছে। দিয়ে এই বার্তা দেশের জনগণকে এবং পশ্চিমবঙ্গের জনগণকে দিয়েছে, বিজেপির যে নীতি কান্ট্রি ফার্স্ট, দেশ সবার আগে, সেই নীতিকেই কিন্তু এই সরকার মেনে চলছে। দ্বিতীয় যে যুগান্তকারী বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, প্রকল্প অনুসারে বা প্রথম বলা ভালো, প্রথম এরকম কোনো প্রকল্পের কথা আমি এই প্রেস বার্তাতে বলছি, তা হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। বহু বছর ধরে আয়ুষ্মান ভারত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প, যেখানে গরিব পরিবার যারা, সেই গরিব পরিবারের মানুষদেরকে 5 লক্ষ টাকার বীমা এবং 70 ঊর্ধ্ব বয়স্ক মানুষ যারা, তাদেরকে কোনো বাছবিচার না করে সবাইকে 5 লক্ষ টাকা পর্যন্ত বীমা দেওয়ার কাজ মাননীয় মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত লাগুর পর শুরু করেছেন। গত পরশুদিনই লাগু হয়েছে এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলাম। সেখানে দেখেছি মানুষ কি খুশি হয়েছে, কারণ এই আয়ুষ্মান প্রকল্পের কার্ড, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গবাসী চিকিৎসার জন্য অন্যান্য রাজ্যে যায়। এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী ছিল, কিন্তু সেই স্বাস্থ্যসাথী অন্যান্য রাজ্যে কাজ করত না। ভেলোরের একটা হসপিটালে মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, তারপর সেটা আর চলেনি। স্বাভাবিকভাবে এবার পশ্চিমবঙ্গের মানুষ ওই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা নিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে চিকিৎসা করালে পরেও তাদেরকে পকেট থেকে টাকা গুনতে হবে না। আর যারা আয়ুষ্মান ভারতের আওতায় এলেন না, কার্ডের আওতায় এলেন না, তাদের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কার্ড, সেই কার্ড তৈরি করেছে। আর 16 আগস্টকে আয়ুষ্মান দিবস হিসাবে আমরা ঘোষণা করেছি। যে আয়ুষ্মান দিবস আগে তৃণমূল কংগ্রেস হিন্দুদের ভাবাবেগে লবণ ছড়িয়ে, কারণ 16 আগস্ট গেট ক্যালকাটা কিলিংসের দিন আপনারা জানেন, সেই দিন থেকে তৃণমূল কংগ্রেসের সরকার পালন করতো খেলা হবে দিবস বলে। ভাবুন, লোকে বলে যে 10,000 হিন্দুকে নাকি কচুকাটা করা হয়েছিল কলকাতার রাস্তায় গ্রেট ক্যালকাটা কিলিংসের দিন। সেই দিনটিকে এরা খেলা হবে দিবস বলে চালাতো। আজকে আমরা সেই খেলা হবে দিবসের নাম পরিবর্তিত করে আয়ুষ্মান দিবস রেখেছি, যাতে মানুষের দীর্ঘায়ু হয়, মানুষ দীর্ঘায়ু হয়। আমরা নারীকে আর্থিকভাবে ক্ষমতায়ন করার জন্য আমাদের প্রতিশ্রুতি মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 1,500 টাকা দিতেন, আমরা 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার চালু করেছি। এবং এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদও জানিয়েছি ব্যক্তিগতভাবে, যে আমি যখন রাজ্যের সভাপতি ছিলাম বিজেপি, তখন প্রথম এই অন্নপূর্ণা নামটা আমি ব্যবহার করি এবং সেই নামই রাজ্য সরকার চালিয়েছেন, রাজ্য সরকার ব্যবহার করেছে। সেই জন্য রাজ্য সরকারকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমরা দিই। আমার তরফ থেকে আমি বিশেষভাবে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। এবং এই 3,000 টাকা দেয়া শুধু নয়, তার সাথে সাথে মহিলাদের ফ্রিতে বাসে যাতায়াতের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চালু করেছেন, এটা আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু লিখিত ঘোষণা ছিল, ঘোষণাপত্রে, অতএব আমরা সেটাকে কিন্তু পালন করেছি। কন্যাশ্রীর বদলে কন্যা রত্ন নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে এবং সেখানে টাকার পরিমাণকে দ্বিগুণ করা হয়েছে। কন্যারত্ন দিবস ঘোষণা করা হয়েছে। মেধাবী গরিব মেয়ে যারা শিক্ষার্থী, বিদ্যার্থী যারা উচ্চশিক্ষায় যাবে, তাদের জন্য 50,000 টাকার তাদের সহায়তা দেওয়ার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। এবং কেন্দ্র সরকার যে 400 কোটি টাকা, রাজ্য সরকার এর জন্য 400 কোটি টাকা বরাদ্দ করেছে। এর সাথে সাথে কেন্দ্র সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও যে কর্মসূচি, সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রকম উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার ঘোষণা করেছে যে বাজেটে 1 লক্ষ চাকরি আমরা আগামী দিনে দেব আমাদের বেকার যুবক যুবতীদের। এর অনেকটা অংশ, প্রায় 30,000-এরও বেশি
চাকরি কিন্তু শিক্ষাক্ষেত্রে হবে, অর্থাৎ স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, এই দুই ধরনের রিক্রুটমেন্ট 30,000-এরও বেশি পদে আগামী দিনে হতে চলেছে। তার সাথে সাথে সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাদের জন্য 20% ডিএ বাড়িয়ে, পেনশন হোল্ডারদের জন্য 20% ডিএ বাড়িয়ে 38% ডিএ দেওয়ার ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গকে বিনিয়োগ বান্ধব রাজ্য করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে একাধিক শিল্প স্থাপনে উদ্যত হয়েছে এবং এই সরকার শিল্প স্থাপনের যে ব্যারিয়ার বা যে বাধা, সেই বাধাগুলোকে দূর করার জন্য জমি দেয়া থেকে শুরু করে সমস্ত কিছুতে যাতে খুব তাড়াতাড়ি কাজ হয়, সেই কাজ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ করেছেন এবং সেই কাজ দ্রুত গতিতে হচ্ছে। আপনারা দেখেছেন, লাক্স থেকে শুরু করে, অমিত মেটালিক্স থেকে শুরু করে, শ্যাম স্টিল থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তারা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করতে আসছেন। এর মাধ্যমে আমাদের যুবক যুবতীদের কর্মসংস্থান হবে। আমরা জানি সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু আমরা কর্মসংস্থান ক্রিয়েট করতে চাইছি যার মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের বেকার যুবকরা যাতে কর্মসংস্থান পায়। আমাদের ভিভি রামজি, অর্থাৎ যেটাকে আমরা এতদিন আগে 100 দিনের কাজ হিসেবে জানতাম, তাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে 125 দিনের কাজে রূপান্তরিত করা হয়েছে এবং তার অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে, বহু জায়গায় কাজ শুরু হয়ে গেছে। পরিযায়ী শ্রমিকরা তারা ফিরে আসছেন নিজের জায়গায়। 125 দিন বছরে তারা কাজ পাবেন এবং সেই কাজে 300-রও বেশি রকমের কাজ, নতুন নতুন কাজ, যে কাজগুলো ছিল না সেগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে, 318 রকমের কাজ। এবং সেই কাজের মধ্যে দিয়ে স্থায়ী অ্যাসেট যাতে তৈরি করা যায় সেই ধরনের চিন্তা ভাবনা এই রাজ্য সরকার করেছে। বিগত রাজ্য সরকারের সময় আমরা দেখেছিলাম একের পর এক জুট মিল, সেই জুট মিল বন্ধ হয়ে গেছে। আমাদের 100 দিনে সরকার 16টি জুট মিলকে পুনরায় চালু করার কাজ করেছে। আমরা রেলের পরিকাঠামোকে উন্নত করার জন্য পশ্চিমবঙ্গে যে জমি জট ছিল, পশ্চিমবঙ্গে প্রায় 61টি প্রকল্প রেলের জমি জটের কারণে আটকে ছিল। তার মধ্যে আমাদের বালুরঘাট হিলি এবং বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ অন্যতম। আমাদের সরকার আসার পর এই জমি জটকে সম্পূর্ণভাবে রিমুভ করেছে এবং আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ যেখানে আমাদের রেলের কাজের জন্য বা রাষ্ট্রীয় প্রয়োজনে জমির দরকার হবে সেখানে রাজ্য সরকার সর্বতোভাবে রেল মন্ত্রক এবং অন্যান্য মন্ত্রককে সহযোগিতা করবে, জমির কোনো অভাব হবে না। আমরা আমাদের এই সরকার জমি দেয়াতে সেবক থেকে রংপুর অর্থাৎ সিকিমে প্রথম ট্রেন পৌঁছবে, এই প্রকল্প এবং খুব যুগান্তকারী প্রকল্প, ভারতীয় ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন। অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে রেলপথ যাবে, জম্মু কাশ্মীর রেলপথ হয়ে গেল, সেবক রম্প হচ্ছিল না, কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিড ব্রেকার মুখ্যমন্ত্রী এখানে ছিলেন। আমাদের সরকার আসার পর সেবক রম্পর যে জমি, সেই জমি নিয়ে সমস্ত বাধা কেটেছে। সিএম এর মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী PS গোলের সাহেবের সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর MOU সাইন হয়েছে এবং এই প্রকল্প খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। মানুষ ট্রেনে চড়ে সিকিমের রংপো পর্যন্ত পৌঁছতে পারবে এবং সেখান থেকে সামান্য দূরে হচ্ছে গ্যাংটক, সেই গ্যাংটকে যেতে পারবে আগামী দিনে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরে 100 শয্যার ESI হসপিটাল স্থাপন হয়েছে। পুরুলিয়াতে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই বিরাট পাইপ লাইনের উদ্বোধন করেছেন, যার মধ্যে দিয়ে পাইপের মধ্যে দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গ সরকার করেছে। ধর্মের ভিত্তিতে এই পশ্চিমবঙ্গে এই যে OBC তৈরি করে পথে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান যে রিজার্ভেশন দেওয়ার প্রচেষ্টা পূর্বতন সরকার করেছিল, সেই প্রচেষ্টাকে আমাদের এই সরকার বাতিল ঘোষণা করে সকলকে সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রীর এই মন্ত্রকে বাস্তবায়িত করার কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার করেছে। শিক্ষায় আমরা দেখেছি বছরের পর বছর ধরে জাতীয়তাবাদ, দেশাত্মবোধকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে অবলুপ্ত করে দেওয়া হয়েছে। প্রথমে বামফ্রন্ট করেছে, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস সরকার করেছে।
বামফ্রন্টের সময় আমরা দেখেছি, তৃণমূল কংগ্রেসের সময়ও দেখেছি, বিভিন্ন কবিতা গদ্য এসবের মাধ্যমে হিন্দু সমাজকে হেয় প্রতিপন্ন করা, যে শব্দগুলো বাংলার বাঙালিরা ব্যবহার করে না, যেমন আসমান, জফর বা আব্বা আম্মা, এই সমস্ত শব্দগুলোকে বাংলা সাহিত্যে ঢোকানোর জন্য, বাংলার স্কুলে ঢোকানোর জন্য যে প্রচেষ্টা হয়েছিল, সেই আমাদের নতুন সরকার সেই সমস্ত প্রচেষ্টাকে দূর করে সেকুলার, সঠিক অর্থে সেকুলার, যেটা ভারতীয়, সেই ভারতীয়ত্ব চিন্তাধারাকে আমাদের ইতিহাস এবং আমাদের বিভিন্ন পাঠ্যক্রমে স্বাধীনতা সংগ্রামীদের অবদান, এই সমস্ত কিছুকে ঢোকানোর ব্যবস্থা আমাদের সরকার করেছে। বিপ্লবী ক্ষুদিরাম বসু, তার জন্মভিটে উন্নয়নের জন্য মহাবলীতে 5 কোটি টাকা বরাদ্দ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করেছেন, এবং সেদিন তিনি তার ভাষণে উল্লেখ করেছিলেন যে মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি ফোন করে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেন যে ক্ষুদিরাম বসুর জন্ম ভিটের জন্য বা ক্ষুদিরাম বসুর জন্য ওনাকে কিছু করতে হবে, এবং সেই কথা মাননীয় মুখ্যমন্ত্রী রেখেছেন। আমরা মনে করাতে চাই সেই সমস্ত শক্তিদেরকে, যে সমস্ত শক্তিরা বলতো, এখনো অনেকে বলে যে বাংলায় বিজেপি এলে নাকি বাঙালি সংস্কৃতি রক্ষা পাবে না। আজকে তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, ক্ষুদিরাম বসুর জন্ম ভিটের কথা এতদিন কেন বাঙালি নিয়ে যারা গলা ফাটান তারা কেন ভাবেন? কেন অমিত শাহজিকে ভাবতে হলো? কেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ভাবতে হলো? কেন বিজেপিকে ভাবতে হলো? এই প্রশ্নের জবাব তাদের কাছ থেকে চাই। সমস্ত সরকারি বিভাগে বাংলায় কাগজপত্র, বাংলায় অর্ডার বের করা, সমস্ত অর্ডার এখন দেখবেন, এমনকি ক্যাবিনেট মিটিং হওয়ার পর যে প্রেস ব্রিফিং হয় তা ইংরেজির সাথে সাথে বাংলায় লাগু করা হয়, বাংলায় সেটা পরিবেশিত করা হয়, যা আগে কোনো সরকারের আমলে হয়নি। তাই যারা আমাদেরকে বলতো যে বাংলা বিরোধী, তারা এখন কোথায় মুখ লুকোবেন তাদেরকে ভাবতে বলুন। উত্তরবঙ্গের যোগাযোগ, নিরাপত্তা এবং পরিকাঠামোকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন জায়গায় নতুন স্কুল, কমিউনিটি হল, আবাসন এবং অন্যান্য পরিকাঠামো করার উদ্যোগ নিয়েছে। আমাদের প্রত্যেকটি বিধানসভাতে একটি ছোট করে ইনডোর স্টেডিয়াম যেন আগামী দিনে হয়, তার জন্য ঘোষণা করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনে পয়সায় বাসে ভ্রমণ, তার ব্যবস্থা করা হয়েছে। এবং সর্বোপরি যে যোজনাগুলো কেন্দ্র সরকারের যোজনা, যে যোজনাগুলো পশ্চিমবঙ্গে লাগু হতে সমস্যা হতো বা দুর্নীতি হতো, সেই প্রকল্পগুলোকে ঠিকমতো যাতে লাগু হয় তার জন্য এই সরকার প্রচেষ্টা করেছে। তার মধ্যে অন্যতম আবাস যোজনা। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে 10,20,379 উপভোক্তাকে পশ্চিমবঙ্গ আবাস যোজনার অন্তর্ভুক্ত নির্মীয়মান আবাসন স্থলের সম্পূর্ণকরণের জন্য এখনো পর্যন্ত 6,122 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে। সকলের জন্য আবাসন, এই লক্ষ্যের প্রতি নিজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পশ্চিমবঙ্গ সরকার আজ রাজ্য জুড়ে যোগ্য উপভোক্তাদের কাছে পশ্চিমবঙ্গ আবাস যোজনার প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রথম যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এর মাধ্যমে 10.20 লক্ষ যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 6,122 কোটি টাকা হস্তান্তরণ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যারা বাড়ি নির্মাণের কাজ নীলটন পর্যন্ত সম্পন্ন করেছেন, প্রত্যেক উপভোক্তা 60,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ PMAYG অধীনে রাজ্য জুড়ে আবাস প্লাস সমীক্ষা, তার কাজ চলছে। এই সমীক্ষার উদ্দেশ্য হলো এমন যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করা যারা আগে কোনো রকম আবাস সংক্রান্ত সহায়তা রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছ থেকে পাননি। বাড়ি বাড়ি সমীক্ষা করে, আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, এ পর্যন্ত 19.65 লক্ষ, মানে প্রায় 20 লক্ষ সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও আগে বঞ্চিত হয়েছেন, এবং এই যোগ্যরা যাতে বঞ্চিত না হয় তার জন্য আমাদের সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে আমাদের কাজ করে চলছে, এবং আগামী দিনেও এই সরকার এইভাবে সফলতার সাথে তারা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে। এমনকি এই জেলাও এই 100 দিনে
মেডিকেল কলেজের মতো একটা বিরাট ঘোষণা বা সফলতা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই জেলাতেও আসতে চলেছেন এবং এসে উনি সরজমিনে তার মেডিকেল কলেজ কোথায় হবে অর্থাৎ বালুরঘাট হসপিটাল তাকে খতিয়ে দেখবেন। উনি সময় দিয়েছেন, আগামী দিনে স্পেসিফিক সময় দেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসে এটা খতিয়ে দেখবেন। আমাদের বিভিন্ন রাস্তার সূচি তৈরি করা হয়েছে, সেই রাস্তার সূচি উপযুক্ত জায়গায় পৌঁছে গেছে বিধায়কদের মাধ্যমে, সম্মানীয় বিধায়কদের মাধ্যমে, এবং আগামী দিনে সেই প্রকল্পেরও কাজ শুরু হবে। আজকে আমরা কৌশল মহোৎসব করলাম এবং সেখানেও আপনারা দেখলেন যে প্রচুর বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থান হয়েছে এবং এই ধরনের অনুষ্ঠান নিয়ে আমাদের এই জেলার যুবক যুবতী এবং আশেপাশের এই জেলার যুবক যুবতী যারা তারা কতটা আগ্রহী। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে 100 দিনের এই যে সরকার তার নেতৃত্বে পূর্ণ হওয়ার জন্য আমি আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই। মন্ত্রিসভার মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা আছেন তাদের সকলকে আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং তাদের কাছে দাবি রাখি এইভাবেই কর্মকুশলতার সাথে স্বচ্ছতার সাথে পশ্চিমবঙ্গ সরকার যেন আগামী দিনেও কাজ করে। সবাইকে ধন্যবাদ। এবার যদি আপনাদের কোনো প্রশ্ন। হালি শহরে যে তৃণমূল কর্মী লকআপে মৃত্যু হয়েছিল তার পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এবার সেই হালি শহরে সেখানকার থানার আইসিকে ক্লোজ করা হয়েছে, কি বলবেন? দেখুন, আগেই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তৃণমূল করুক কেউ বা সিপিএম করুক বা অন্য কোনো রাজনৈতিক দল করুক না কেন, কারো উপরে অনৈতিক কোনো অত্যাচার, অনৈতিক কোনো রকম জবরদস্তি কিচ্ছু হবে না। সেই জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। মনে রাখবেন, আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার। সরকারটা পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার নয়। বিজেপি রাজনৈতিক দল। আমাদের এমএলএ এমপিরা, আমাদের পার্টির নেতারা এমএলএ হয়েছেন, তারা সরকারে আছেন, কিন্তু সরকার সরকারের মতো কাজ করবে, নিরপেক্ষভাবে কাজ করবে। মোথাবাড়ি কাণ্ডে সাবিনা ইয়াসমিনের স্বামী তিনি জড়িত এবং দেখা গিয়েছে সাবিনা ইয়াসমিন একদিকে যেরকম ভীতপ্রত তৃণমূলের একজন সদস্য এবং তার স্বামীকে এবার হচ্ছে এনআইএ জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে, কি বলবেন? দেখুন, প্রশ্নটা তো আমাকে না করে তাদেরকে করা উচিত, যারা এতদিন টিভির পর্দায় গলা ফাটাতেন, বলতেন যে ওই ঋতব্রত তৃণমূল হয়ে যাও তাহলে আর কারো কিছু হবে না। যে সমস্ত বিপ্লবীরা ওই টিভির পর্দায় গলা ফাটিয়ে নেতা হন, যারা ভোটে জেতার ক্ষমতা রাখেন না, তারা এই সমস্ত বলতেন। তাদের কাছে প্রশ্ন করুন না, আরে এনআইএ কেন ডাকলো সাবিনা ইয়াসমিনের স্বামীকে? সাবিনা ইয়াসমিন তো ঋতব্রত তৃণমূল করছে, তাদের ডাকার কথা না তাদের যুক্তি অনুসারে, তাদের মার্কসিজম অনুসারে, তাদের তত্ত্ব অনুসারে। দাদা, হাইকোর্টে বিড়ম্বনায় মমতা তৃণমূল, ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত। শোভনদেবের মামলায় হস্তক্ষেপ নয়, হস্তক্ষেপ করলো না ডিভিশন বেঞ্চ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল থাকে। দেখুন, এটা আদালতের নির্দেশ, এখানে আমার আপনার কিছুই বলার নেই। আদালত যখন বলেছে যে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, অতএব যে ম্যাক্সিমাম বিধায়ক যার পক্ষে তাকেই আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। স্যার, এই ক্ষেত্রে যেটা বলেছে যে ওনাকে অস্থায়ীভাবে করা হয়েছে, 2 মাসের মধ্যে এই মামলার নিষ্পত্তি হবে, যেসব অভিযোগ রয়েছে তার নিষ্পত্তি করতে হবে সিঙ্গেল বেঞ্চকে। দেখুন, সিঙ্গেল বেঞ্চের অর্ডার এক কথায় আমি বলবো যেটা সে স্ট্যান্ড করেছে। সিঙ্গেল বেঞ্চ বলেছিল যে ঋতব্রত বাবুই বিরোধী দল নেতা, আর যে সমস্ত সমস্যা যেগুলো ডিভিশন বেঞ্চ পাঠিয়েছে সিঙ্গেল বেঞ্চের কাছে, আদালতের বিষয়, এখানে আমার আপনার কিছু বলার নেই। আদালত আদালতের মতো চলবে। মসজিদে মাইক খোলা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মাইক খোলা নিয়ে লিখিত নির্দেশ নেই, নির্দিষ্ট কোনো অভিযোগ জমা করেনি, আদালতে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার মতো পরিস্থিতি নেই, মাইক খোলা মামলা খারিজ করে দিল হাইকোর্ট। দেখুন, আদালতের নির্দেশ যে মাইক খোলা মামলা যেহেতু খারিজ হয়েছে, সব থেকে বড় কথা আমি ঈশ্বরকে ডাকবো, তার জন্য মাইক লাগিয়ে অত চিৎকার করার কি দরকার? সব থেকে বড় কথা হচ্ছে, যখন ইসলাম এই পৃথিবীতে প্রবর্তিত হয়েছিল সেই সময় তো মাইক ছিল না, এবং মাইক বলা হয় ইহুদি বিজ্ঞানীদের আবিষ্কার। ইসলামী ইহুদিদেরকে সব থেকে ঘৃণার পাত্র হিসেবে দেখা হয়, তাদের আবিষ্কার ব্যবহার করার কি দরকার আমি তো বুঝতে পারি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কোনো নির্দিষ্ট লিখিত ইয়ে নেই, আপনারা কেউ মাইক খুলতে গেলে, পুলিশ মাইক খুলতে গেলে
লিখিত কাগজ দেখাতে বলবেন, না হলে যে ডেসিমিল সরকারি সাউন্ড আছে সেই ডেসিমিলে আপনারা মাইক বাজাবেন। আমার মনে হয় দেখুন, কল্যাণবাবু নিজেই একটা মাইক, তাকেই মসজিদের উপর চড়িয়ে দেওয়া উচিত, তাহলে আর মাইক প্রয়োজন হবে না, ওনাকে মসজিদের মাথায় চড়িয়ে দিন। সুমিত রায়কে ফের সিআইডি তলব করছে, শালবনীতে জমি দুর্নীতি মামলায় তাকে আবার তলব করছে সিআইডি। দেখুন, উনি যা কর্মকাণ্ড করেছেন ভাইপোর কথাতে, উনি বারবার তলবই পাবেন। তার কারণ ওনার ট্রান্সফার থেকে জেলায়, ট্রান্সফার থেকে জেলার এসপি কে হবে, জেলার কোন ডাব্লিউবিসি এর অফিসার কোথায় যাবে, মালাইদার পোস্টিং কে পাবে, কোন থানায় রোজগার বেশি, মালাইদার পোস্টিং, তার কোন অফিসার হবে, সবকিছু তো ওনার ফোনে হতো। অভিষেক তো ফোনে কথা বলতো না, কথা বলতে হচ্ছে এই সুমিত, তার স্কুলের বন্ধু, পার্টিরও কেউ না, কিন্তু সুমিত কোনো তৃণমূল করেনি আগে। অভিষেক ময়দানে আসার পর, পর্দাতে আসার পর, পর্দার পেছন থেকে সে হঠাৎ করে দেখলাম সে ডাইরেক্টর হয়ে গেল। অভিষেক কিভাবে নাচবে, গাইবে, হাঁটবে, সমস্ত কিছু সে দেখছে, তো সবাই তাকেই তলব করবে।